Hi students, I welcome to all of you to this session of MCQ class on polity, Indian polity. Dear students, আমরা যে 100,000 প্লাস MCQ যে সিরিজটা স্টার্ট করেছিলাম, এটা তার 4th নাম্বার লেকচার। ওকে, তো লাস্ট ক্লাস আমরা তোমরা জানো যে মানে 2 নাম্বার যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা পড়েছিলাম। আজ আমরা 3 নাম্বার যেটা আছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এর এগেনস্টে 24 MCQ কোশ্চেন আছে। তো 24টা MCQ কোশ্চেন আমরা এক নজরে দেখে নেব, ঠিক আছে? তো আমরা বেশি সময় নষ্ট করব না, জাস্ট ওভারঅল একটা ডিসকাশন করে চলে যাবো, কারণ আমরা থিওরি ক্লাসে অনেকটাই দেখেছি, ডিটেলসে পড়াশোনা করেছি স্যালিয়েন্ট ফিচার্সের উপর। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ, দ্য অ্যান্সার শুড বি ডি, সেপারেশন অফ পাওয়ার। মানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যেটা কীভাবে অপারেট করে, কী প্রিন্সিপালের উপরে? সেপারেশন অফ পাওয়ারের উপরে, ঠিক আছে? তোমরা জানো ইউএসএতে যেটা যেভাবে চলে, ঠিক আছে? তো এটা আমরা ডিটেলসে পড়েছি। তো আশা করি আমার ভিডিও লেকচারটা সবাই দেখেছো, দেখলেই তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবে এগুলো, ঠিক আছে? নেক্সট পয়েন্ট নাম্বার 2 বলছে কি, ম্যাচ দ্য ফলোয়িং। তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এটা অলরেডি এক্ষুনি বললাম, সেপারেশন অফ পাওয়ার। বি বলছে পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেম কোথায় চলে? এটা হচ্ছে ইউকেতে চলে। আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম এটা হচ্ছে ইউএসএতে চলে, ঠিক আছে? তাহলে পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে ক্লোজ রিলেশনশিপ বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে বি এর 2 হবে। সি হচ্ছে ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেম এগেইন যেটা ইউএসএতে চলে, ডিভিশন অফ পাওয়ার, ঠিক আছে? আচ্ছা, ডি হচ্ছে ইউনিটারি সিস্টেম। আমাদের ইন্ডিয়া যেমন মনে করো এমার্জেন্সির সময় কিন্তু ইউনিটারি হয়ে যায়, সেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার, মানে টোটাল পাওয়ারটা সেন্ট্রালাইজ হয়ে যায়, ঠিক আছে? বোঝা গেল? তো ইউনিটারি সিস্টেম মানে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ঠিক আছে? হোল অথরিটি, হোল পাওয়ার উড বি গিভেন টু দ্য ইন্ডিয়া অ্যাজ এ হোল। ওকে, কোনো স্টেটের এগেনস্টে কিছু পাওয়ার দেওয়া হবে না, ঠিক আছে? তো এর অ্যান্সারটা হবে 2-এর এ, ঠিক আছে? তো 1-এর A1, B2, C3, D4, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার হবে। নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাভ অ্যান আনরিটেন কনস্টিটিউশন? সবাই জানে আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে ইউকের কনস্টিটিউশন হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন, আর ইউএসের কনস্টিটিউশন হচ্ছে রিটেন। আমাদের কনস্টিটিউশন অলসো রিটেন। আর আমাদের কনস্টিটিউশন টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে? তো এটা কিন্তু বিশ্বের সবচেয়ে লেন্দি কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে? ইউএসএতে টোটাল 7টা আর্টিকেল আছে, ঠিক আছে? এর মধ্যে শেষ। আচ্ছা, 4 নাম্বার দেখো, দ্য বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন হুইচ আর নট অ্যামেন্ডেবল আন্ডার আর্টিকেল 368 আর। তো অপশানগুলো দেখতে পাচ্ছ, আমি অপশানগুলো এতগুলো পড়ছি না, ডিরেক্ট আমি অ্যান্সারে চলে যাবো। আনসার হচ্ছে ডি, সভারেনিটি, টেরিটরি, ইন্টিগ্রিটি, ফেডারেল সিস্টেম, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট। দ্য বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন হুইচ আর নট অ্যামেন্ডেবল, মানে এগুলো অ্যামেন্ড করা যাবে না, কারণ এটা কিন্তু অ্যামেন্ড করতে গেলে জুডিশিয়াল রিভিউর মধ্যে আসবে, এবার আনকনস্টিটিউশনাল হয়ে যাবে। তো 360 আন্ডারে কিন্তু সব কিছু অ্যামেন্ড করা যায় না। তোমরা জানো কেশবানন্দ ভারতী কেস এসেছিল, যেটা 1973 সালে। সেখানে বলেছিল যে ফান্ডামেন্টাল রাইটস বা যা কিছু তুমি কনস্টিটিউশন পুরো চেঞ্জ করে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু তোমাকে বেসিক স্ট্রাকচারটাকে ঠিক রাখতে হবে, তারপরে আদারওয়াইজ কিন্তু সম্ভব না, ঠিক আছে? তো যাই হোক, কেশবানন্দ ভারতী কেসটা এসেছিলো, তারপরে 75-এ মিনি কনস্টিটিউশনে আসলো, সেখানে চেঞ্জ করে প্রচুর পার্লামেন্টকে পাওয়ার দেওয়া হয়েছিল, মানে পুরো রাজতন্ত্র যেটা বলে, পার্লামেন্টকে পুরো টোটালি কোনো রকম কোনো লিমিটেশন, মানে টোটাল আনলিমিটেড করে দেওয়া হয়েছিল পার্লামেন্টকে, এই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ, যেটা এমার্জেন্সির সময় এসেছিলো। তারপরে আবার 1980 সালে যে কেসটা আসে, মিনার্ভা মিল কেস, সেখানে কিন্তু এই গভর্নমেন্ট, কংগ্রেস সরকার চেঞ্জ হওয়ার পরে কিন্তু এটাকে আবার লাগাম পরিয়ে দেওয়া হয়েছিল পার্লামেন্টকে। পার্লামেন্ট কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারবে না। পার্লামেন্ট কিছু কিছু জুডিশিয়াল রিভিউ যেগুলো আছে, বা আর একটা কেস এসেছিলো 1981 সালে, ওয়াদার কেস, যেটা যেটা কি বলেছিল অ্যাকচুয়ালি, ওই মানে বেসিক স্ট্রাকচার বলছে, যেটা মানে কেশবানন্দ ভারতী
কেসে যেটা মেনশন করা আছে সেটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচারের এগেনস্ট এই কোশ্চেনটা, বুঝছো? মানে 368-এর আন্ডারে যেটা, এটা কি বলছে যে সোভারেনিটি, মানে সভারেন্টি, ন্যাশনাল টেরিটরি, এইরকম প্রায় 18-20টা মতো আছে, ঠিক আছে? একটু দেখে নিও আমার ওই লেকচারটা, তুমি লেকচার নাম্বার 36-এ চলে যাবে, তুমি কিন্তু এটা পেয়ে যাবে, এই যে পুরো পার্টটা। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সম্বন্ধে একটা ডিটেল লেকচার আছে, লেকচার নাম্বার 36, ঠিক আছে? আচ্ছা, সোভারেনিটি, টেরিটরি, ইন্টিগ্রিটি, ফেডারেল সিস্টেম, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট, এগুলো হচ্ছে অ্যামেন্ডেবল নয়, অ্যামেন্ড করা যায় না, ঠিক আছে? তোমরা জানো আর্টিকেল 13-এর আন্ডারে সেই লগুলো অ্যামেন্ড করা যাবে, কিন্তু কোনো যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, মানে লগুলো কিন্তু মানে কোনো একটা পার্টিকুলার ল সেটা চেঞ্জ করলে অসুবিধা নেই, কিন্তু যদি কোনো কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে সেটা আবার চেঞ্জ করা, সেটা মানে মানে না, আমি ভুল বললাম, মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা ল সেটা চেঞ্জ করা, মানে কোনো যদি পার্লামেন্ট কোনো লেজিসলেশন এনেছে, লেজিসলেশন এই লোকসভা রাজ্যসভায় পাস করে একটা ল যেটা ইয়ে করা হয়েছে, সেটা কিন্তু মানে পসিবল, বাট মানে পসিবল, কিন্তু কি হয়েছে মানে যদি সে এরকম কিছু নিয়ম বানায় তো সেটা কিন্তু পসিবল, বাট যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে এই সেটা পসিবল নয়, কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে যদি কিছু আনে তাহলে সেটা পসিবল, ঠিক আছে? তো এই কেসটাই আবার পরবর্তীতে 1967-তে, ঠিক আছে, এই কেসটাই আবার চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ করে আবার বলা হয়েছিল যে মানে লটা নিজেই একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তাহলে এই জন্য এই 13টাকে ভায়োলেট করা হয়েছিল, আবার এই 13টা আবার মানে অ্যাকচুয়ালি বারবার চেঞ্জ হয়েছিল। তোমরা এই 36 যে লেকচারটা বলছি না, এটা কিন্তু একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। যাই হোক, এখানে আর বেশি সময় নষ্ট করবো না, এখানে হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে ডি। 5 অ্যান্সার হচ্ছে ইউনিটারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট পজেসেস হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভান্টেজ। ইউনিটারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট কী কী অ্যাডভান্টেজ পজেস করে, সেটা হচ্ছে অপশান নাম্বার বি, স্ট্রং স্টেট। কারণ ইউনিটারি সিস্টেম মানে হচ্ছে সেন্টারের পুরোপুরি পাওয়ার, ঠিক আছে? স্ট্রং স্টেট হবে এর অ্যান্সার। ইউনিটারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট এই অ্যাডভান্টেজটা কিন্তু মানে পায়, ঠিক আছে? 5 নম্বর, 6 নম্বরে কি অ্যান্সারটা কী হবে? হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ এনজয়স দ্য ফেডারেল ফর্ম অফ দ্য গভর্নমেন্ট। তোমরা সবাই জানো ফেডারেল সিস্টেম কোথায় আছে? ফেডারেল সিস্টেম আছে ইউএসএতে। ইউএসএতে হচ্ছে ফেডারেল সিস্টেম। নেক্সট চলে আসো, 7 নম্বর কোশ্চেন দেখো। দ্য ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল অফ, তাহলে ইংলিশ ক্রাউন কি এক্সাম্পল? এটা অ্যান্সার হবে নমিনাল এক্সিকিউটিভ, ঠিক আছে? তাহলে ইংলিশ ক্রাউন মানে হচ্ছে যে ব্রিটেনের যে মানে রানী যিনি আছেন আর কি, সেই সমস্ত, এটা কি এক্সাম্পল? এটা হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ বলা হয়, ঠিক আছে? নেক্সট, তাহলে সাথে হবে সি। আর্টের দেখো, দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল ওয়াজ মেড বাই। এই যে মানে কি বলছে, দ্য ডিক্লারেশন অফ ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানে মানে যে সরকার মানে মানে মানুষের সরকার, মানুষের দ্বারা, মানুষের জন্য, ঠিক আছে? তো এইটা আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ঠিক আছে? কে বলেছিল? আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে? খুব ভালো প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, তোমরা জানো, খুব ফেমাস একজন মানুষ। তারপরে দেখো 9 নম্বরে হচ্ছে দ্য হোয়াট ইজ গান্ধীজির ডেফিনেশন অফ রামরাজ, ঠিক আছে? রামরাজের ডেফিনেশনটা কি? তো 9-এর অ্যান্সারটা হবে এ, সভারেনিটি অফ দ্য পিপল বেসড অন পিওর মোরাল অথরিটি, ঠিক আছে? এটা হচ্ছে রামরাজ। সভারেনিটি মানে সুপ্রিম অথরিটি, যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে সভারেন ইন নেচার, সভারেনিটি অফ দ্য পিপল বেসড অন দ্য পিওর মোরাল অথরিটি, ঠিক আছে? 10 নম্বর দেখো, দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার্স অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ, সবচেয়ে এসেন্সিয়াল ফিচার্সটা কি? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বিকজ জুডিশিয়ারিকে কিন্তু আমাদের সিস্টেমে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে। জুডিশিয়ারি সিস্টেম মানে হচ্ছে সুপ্রিম কোর্ট বা কনস্টিটিউশনের উপরে কোনো কিছু না, ঠিক আছে? এগুলো কিন্তু সব কোশ্চেন দেখো, পার্ট না আর
আরআরবিতে এসেছিলো আর কি, পাটনা 2006, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন স্টেটমেন্ট তুলে দিয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ লিবারাল কনস্টিটিউশন, ঠিক আছে। কী বলছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি লিবারাল কনস্টিটিউশন। এবার স্টেটমেন্ট 2 বলছে ইট প্রোভাইডস ফান্ডামেন্টাল রাইটস টু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তার মানে এই ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে প্রোভাইড করে। তার মানে এই যে 11 নাম্বার এর অ্যান্সারটা কী হবে, মানে তোমাকে বলতে হবে যে দুটোই কারেক্ট, আর এটা কি এ যদি কারেক্ট হয় তাহলে কি ওয়ানটা কি কারেক্ট এক্সপ্লেনেশন অফ বি, এরকম হবে। তো এর অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হচ্ছে এ, বোথ দ্য স্টেটমেন্ট আর ইন্ডিভিজুয়ালি কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটমেন্ট 1। এই স্টেটমেন্ট তুলে কিন্তু এখন বেশিরভাগ কোশ্চেনগুলো আসে, এখন সোজা সড়ক কোশ্চেন আসে না। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লিবারাল, এই যে লিবারাল, আর কী করে ফান্ডামেন্টাল রাইটস টু দ্য ইন্ডিভিজুয়ালকে প্রোভাইড করে, ঠিক আছে। তা এরপরে দেখো 12 নম্বর কোশ্চেনগুলো বলছি, অ্যাট হুইচ অফ দ্য সেশন ডিড দ্য কংগ্রেস অফিসিয়ালি অ্যাকসেপ্ট দ্য সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি। তাহলে সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ দ্য সোসাইটি কবে মানে এটা অ্যাকসেপ্ট করা হয়, ঠিক আছে। তো এই 12 নম্বর অ্যান্সার হচ্ছে বি, অবাধি সেশন অফ 1955। অবাধি সেশন অফ 1955-এ এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে লেকচারেও করাইনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কোনো ডিসকাশনের মধ্যে আসেনি, যাই হোক। তো এটা মাথায় রাখবে, বি এই 12-র অ্যান্সার হচ্ছে বি, অবাধি সেশন অফ 1955। এখানে কী করেছে, কংগ্রেস অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছে কি সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি। আচ্ছা, নেক্সট 13 নম্বর কোশ্চেন বলছে, দ্য ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ সুপ্রিম, ইন ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ সুপ্রিম। তার মানে এই সংবিধান, ইন্ডিয়ান সংবিধানে সুপ্রিম কে আছে সেটা জিজ্ঞেস করছে। তো 13-র অ্যান্সারটা হবে বি, দ্য কনস্টিটিউশন। তোমরা জানো কনস্টিটিউশনের উপরে কিছুই নেই, সবার উপরে কনস্টিটিউশন, তারপরে অন্য কিছু, ঠিক আছে। সবার ইন নেচার, এখানে কনস্টিটিউশন সবার উপরে আমাদের দেশে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, তারপর বলছে 13 নম্বর কোশ্চেন বলছে যে ইন ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ, বললাম তো ইন দ্য কনস্টিটিউশন না। আচ্ছা, 14 নম্বর বলছে, ইন ইন্ডিয়ান পলিটি দ্য এক্সিকিউটিভ ইজ সাবঅর্ডিনেট টু দ্য। তাহলে এক্সিকিউটিভ সাবঅর্ডিনেট কিসের, লেজিসলেচার, ঠিক আছে। তাহলে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ, ঠিক আছে। এই লেজিসলেটিভ কী করে, লেজিসলেচার হচ্ছে নিয়ম কিছু আইন কানুন আনে, এক্সিকিউটিভ ওটা এক্সিকিউশন করে, ঠিক আছে। মানে পুরো সিস্টেম এটা এক্সিকিউটিভ করে কার দ্বারা, অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন হেল্প করে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলছে 15 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফেডারাল সিস্টেম ইন ইন্ডিয়া আর কারেক্ট। তার ফেডারেল সিস্টেমের বেসিসে কী কী কারেক্ট আছে। তো 15-এর অ্যান্সারটা দেখো কীভাবে দেওয়া আছে, 1 অনলি, 2 1 অ্যান্ড 2 1 2 3 নাকি অল, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো 15-এ, মানে ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যান্সারটা, দ্য কনস্টিটিউশন ইন্ট্রোডিউসেস এ ফেডারাল সিস্টেম অ্যাজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট। অলওয়েজ এটা কারেক্ট, কারণ এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে ফেডারেল সিস্টেম অ্যাজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট, ওকে। আর পয়েন্ট নাম্বার 2 বলছে, তার মানে 1 যদি কারেক্ট হয় তাহলে দেখো এখানে 4টে অপশানেই ঠিক, ঠিক আছে আপাতত। তারপরে বি নাম্বার দেখো, দেয়ার ইজ এ স্ট্রং অ্যাডমিক্সার অফ এ ইউনিটারি বায়াস। তাহলে এটা কি ঠিক, তাহলে স্ট্রং অ্যাডমিক্সার অফ ইউনিটারি, হ্যাঁ অবশ্যই স্ট্রং মিক্সার, মানে অ্যাকচুয়ালি ইউনিটারি বায়াস তো অবশ্যই, ঠিক আছে। তাহলে বি নাম্বারটাও ঠিক, তাহলে 1 তো এটা কেটে গেল, 1 2 এটা কারেক্ট, এটা কারেক্ট হতে পারে, এটাও কারেক্ট হতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক 3 নম্বর বলছে বোথ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট লেজিসলেচার আর সভারেন। তাহলে কি এটা কি সভারেন না, এটা কিন্তু সভারেন না, তাহলে 3 কিন্তু ইনকারেক্ট হয়ে গেল, তার মানে আনসার হয়ে গেল বি। বোঝা গেল, এইভাবে কিন্তু অ্যান্সারগুলো করতে হয়। তার মানে 3 নম্বরটা দেখো, বোথ দ্য মানে ইউনিয়নটা মানে আমাদের কনস্টিটিউশন সভারেন, ইউনিয়নটা সভারেন, কিন্তু বোথ দ্য লেজিসলেচার মানে আমরা কিন্তু এটা বলতে পারি না। দ্য লেজিসলেটিভ
financial and judicial power have been divided between the union অ্যান্ড ইটস ইউনিটস, এটাও কিন্তু কারেক্ট আমরা বলতে পারি না। কারণ কি, এই যে বোথ দ্য লেজিসলেটিভ, ফাইন্যান্সিয়াল, জুডিশিয়াল পাওয়ার, এগুলো সবগুলো কি এইভাবে ডিভাইড করা আছে ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে? না, ডিভাইড করেন। তো 16 নাম্বার চলে আসো, এরপরে 16 নাম্বার কোশ্চেন। চলো 16 নাম্বার কোশ্চেনটা দেখা যাক। 16 কি বলছে? হু অ্যামং দ্য ফলোয়িং গেভ দ্য following statement about the Indian Constitution. Indian Constitution strikes a good balance between extreme rigidity and too much flexibility. খুব ভালো পয়েন্ট, মানে আমরা মিড পাথ নিয়ে চলি, বুদ্ধের পথ যেটা, ঠিক আছে? তো আমরা মিড পাথ নিয়ে চলি। এই স্টেটমেন্টটা কে দিয়েছিল? এই 16 নাম্বার এর এই স্টেটমেন্টটা দিয়েছিল সি, অ্যান্সার হবে আলেকজান্ডার রুইস, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী হয়, মানে কেন বলা হচ্ছে দেখো একটু বলি। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাইকস এ গুড ব্যালেন্স বিটুইন এক্সট্রিম রিজিডিটি কেন বলছে? কারণ তুমি চাইলে কিন্তু মানে ফ্লেক্সিবিলিটি আগে বলি, সেই ফ্লেক্সিবিলিটি মানে কি, তুমি তোমার মতো করে কনস্টিটিউশনটাকে মানে সাজাতে পারবে, নিয়ে মানে চেঞ্জ করতে পারবে অ্যাকর্ডিং টু ইয়োর নেসেসিটি, বেসিক স্ট্রাকচারটা ঠিক রেখে। আবার রিজিডিটি কেন বলছি? দেখো, চেঞ্জ করতে গেলে তোমার স্পেশাল মেজরিটি লাগবে। যদি তুমি মনে করো বাউন্ডারি কিছু করতে চাইছো, তাহলে সিম্পল মেজরিটি, স্টেটের মধ্যে বাউন্ডারি, এইভাবে সিম্পল মেজরিটি তো বুঝতেই পারছো। আর স্পেশাল মেজরিটি মানে 2/3 দুটো হাউসে লাগবে। আবার মাঝে মাঝে এমনও হতে পারে যে তোমার স্টেটের কনসেন্ট লাগে, ঠিক আছে? তাহলে এইগুলো 2/3 মেজরিটি পাওয়া তো চারটিখানি ব্যাপার না, তাই না? তো এই জন্য এটাকে আবার বলা হয় এক্সট্রিম রিজিডিটি, ঠিক আছে? যাই হোক, নেক্সট পয়েন্ট নাম্বার 17 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 17 নম্বর কোশ্চেন কী বলছে? 17 নম্বর কোশ্চেন বলছে, অ্যাসারশন বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ কোয়াসি ফেডারেল। অবশ্যই কোয়াসি ফেডারেল তো বটেই। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নাইদার ফেডারেল নর ইউনিটারি। তাহলে এই রিজনটা কি ঠিক? তো 17-র কী অ্যান্সার হবে বলো? 17-র অ্যান্সার হবে সি, বিকজ এ ট্রু কিন্তু বি ফলস। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন নাইদার ফেডারেল নন ইউনিটারি বলতে পারি না তো, ঠিক আছে? এই অ্যাসারশনের এগেনস্টে রিজন এটা হতে পারে না, ঠিক আছে? তো এ তো অবশ্যই কারেক্ট, তাহলে এ ট্রু আর ফলস, ঠিক আছে? এটা অবশ্যই নয়, এটা 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 কিন্তু ভুল, মানে রিজনটা কিন্তু ভুল, ঠিক আছে? 17 নম্বর বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং অফিসিয়াল ডকুমেন্টস ইজ রিলেটেড উইথ ইন্ডিয়া? তার মানে কোন ডকুমেন্টস রিলেটেড উইথ ইন্ডিয়া সেটা তোমাকে বলতে হবে। তো 18-র অ্যান্সারটা হবে এ, হোয়াইট পেপার, ঠিক আছে? তাহলে হোয়াইট পেপার হচ্ছে রিলেটেড উইথ ইন্ডিয়া, ঠিক আছে, অফিসিয়াল ডকুমেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 19 কী বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বেসিক ফিচার্স অফ দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট? কোথায় গেল 19 নাম্বার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বেসিক ফিচার্স অফ দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের বেসিক ফিচার্সটা কী তোমাকে বলতে হবে। তো এই প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের বেসিক ফিচার্স হচ্ছে সিঙ্গেল এক্সিকিউটিভ, ঠিক আছে? তার মানে এখানে সিঙ্গেল এক্সিকিউটিভ থাকে, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? তো 19-এর অ্যান্সারটা কী হবে? 19-এর অ্যান্সার হবে সিঙ্গেল এক্সিকিউটিভ, বি। 20 নাম্বার দেখো, দ্য কার্ডিয়াল ফিচার্স অফ পলিটিক্যাল সিস্টেম ইন ইন্ডিয়া আর। তাহলে এই 20 নাম্বার কী বলছে? কার্ডিয়াল ফিচার্স অফ দ্য পলিটিক্যাল সিস্টেম ইন ইন্ডিয়া কি? ইট প্রোভাইডস, প্রথম নম্বর পয়েন্ট কী বলছে? ইট ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক, ঠিক আছে? এটা কি ঠিক? তারপরে কি বলছে? ইট হ্যাজ এ পপুলার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইট সুপ্রিম পাওয়ার ভেস্ট ইন দ্য পিপল অফ ইন্ডিয়া। আর পরেরটা কি বলছে? ইট প্রোভাইডস ফর এ ইউনিফাইড অথরিটি। তো 20 নাম্বারের কি অ্যান্সার হবে? সবাই ভালো করে বলো, এটা ভালো করে দেখো, পড়ো। এখানে দেখো 20 নম্বরে এটা হচ্ছে ইউনিটারি ইট ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক। তো সবাই জানি, আমাদের প্রিঅ্যাম্বলেই লেখা আছে ইট হ্যাজ এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অবশ্যই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। দ্য সুপ্রিম পাওয়ার অফ ভেস্টেড ইন দ্য পিপল অফ, পিপল অফ ইন্ডিয়াকেই তো সুপ্রিম পাওয়ারটা দেওয়া হয়েছে। আর কি বলছে? ইট প্রোভাইডস এ
এ ইউনিফাইড অথরিটি, হ্যাঁ ইউনিফাইড অথরিটিও প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তার মানে অল দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। তো 20-র অ্যান্সার হবে ডি। বোঝা গেল? ইউপিপিএসসি প্রিলিতে এসেছিলো 2009। নেক্সট দেখো 21 বলছে হোয়ার ওয়াজ দ্য কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন ফার্স্ট বর্ন। কোথায় প্রথম জন্ম নিয়েছিল কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন? তো এটা কিন্তু 21-এর অ্যান্সারটা হবে বি, ইউএসএতে, ঠিক আছে। ইউএসএ থেকে কিন্তু রিটেন কনস্টিটিউশন ছিল। টোটাল যতটা মনে পড়ছে 7টা আর্টিকেল আছে ওখানে, ঠিক আছে, তার মধ্যে সব শেষ। এরপরে দেখো 21টা গেল, 21-এর বি হচ্ছে 22 বলছে কি হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম। তাহলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কোথায় কখন ফর্ম করেছিল, কোথায় ফর্ম করেছিল, এটা অ্যান্সারটা হবে ব্রিটেনে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে। আর ইউএসএ হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা 23 নাম্বার বলছে হু কল্ড ইন্ডিয়ান ফেডারেলিজম অ্যাজ দ্য কোঅপারেটিভ ফেডারেলিজম। তো ইন্ডিয়ান ফেডারেলিজম একটা কোঅপারেটিভ ফেডারেলিজম কে বলেছে? জি অস্টিন, ঠিক আছে। জি অস্টিন বলেছেন এই স্টেটমেন্টটা। না লাস্ট কোশ্চেন দেখো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ। তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি বলো? কনস্টিটিউশন ইন ইন্ডিয়া পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল, মানে একটা মিক্সার, ঠিক আছে, না বেশি ফ্লেক্সিবল না বেশি রিজিড, ঠিক আছে। তাহলে এইবার এই অ্যান্সারগুলো দেখে নাও, 1 থেকে শুরু করে 24 পর্যন্ত অ্যান্সার এসে। পিডিএফটা যদি দরকার হয় তাহলে ডিএম স্টাডি সেন্টারে, না ডিএম স্টাডি নট, মানে তুমি পাবে এটা হচ্ছে তোমার জিকে বাই ধীরাজ স্যার বলে টেলিগ্রাম পেজে তুমি কিন্তু এই পিডিএফটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু শেষ। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সোর্স অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, তো পরের লেকচার হবে সোর্স অফ দ্য কনস্টিটিউশন। এই টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।